আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের দুইজন সোলজার, একজন সাধারণ ইন্ডিয়ান, তিনজনকে মারতে হবে। আমি আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় আগ্রাসনের ষড়যন্ত্র চলছে, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র চলছে। আজকে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট, আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায়ী ভারত। সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল, রাজনৈতিক দলগুলো বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে। তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না। যার ফলে ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম, তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো, আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে। যেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা। আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, জনরোষে জনক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে, কোথাও বিচ্ছিন্ন মামলার ঘটনা ঘটছে। এটি কোনো সামগ্রিক ঘটনা না। কাজেই আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। ভারতের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছেন, দেখেছেন ওই যে বলে ঠেলার নাম বাবাজি। আগে যারা আসতো পায়ের উপরে পা তুলে কথা বলতো, এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে বিনয়ের সাথে মার্জিত ভাবে। কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে। এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত 16 বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সকল অনৈক্য এবং দেশ বিরোধী চুক্তি হয়েছে, সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা। একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজকে বাংলাদেশ এবং ভারতের যে 54টি অভিন্ন নদী, সেই 54টি অভিন্ন নদীর পানি বাংলাদেশ কশ্চিনকালেও পায় নাই। কাজে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন, কিন্তু আমাদের 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনূস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। একই সাথে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, পরিষ্কারভাবে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআরের ডিজি ছিলেন, তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের দুইজন সোলজার, একজন সাধারণ ইন্ডিয়ান, তিনজনকে মারতে হবে। আমি আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই, সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা দুটো লাশ ফলাবেন। আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা অশান্তি যুদ্ধ বিগ্রহ চাই না। কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে এসে স্লোগান দিচ্ছে, বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। সরকার প্রশ্নে দুটো কথা বলে শেষ করতে চাই।
অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না। জুলাই বিপ্লবে, ফ্যাসিস্ট হাসিনার পতনে বাম ডান সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক, আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম, তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব 4টা লোকজনকে নিয়ে এই সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন। যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। যেখানে জুলাই বিপ্লবে কিংবা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল, এখন কেন সেটিতে ভাটা পড়ছে? আমাদের একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায়। আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার, পরে নির্বাচন। প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরও যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব। কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয়, তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না। যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে? সেই কারণ ফাইন্ড আউট করতে হবে। আমি এখনো অস্থির হতে চাই না, এখনো অধৈর্য হতে চাই না, আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই, আরো কিছুটা সময় দেখতে চাই। অনেক রক্ত ত্যাগের বিনিময়ে 53 বছরে একটিবার এই বাংলাদেশে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি 2024 সালে। কাজে এই গণ অভ্যুত্থানের সরকারকে দিয়ে আমরা যদি এই ভারতীয় আগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি, রাজনীতিতে সংস্কার না করতে পারি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, নিজের মতো করে গড়ার চেষ্টা করেছে, যার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, একজন ব্যক্তি যদি আমৃত্যু দলের সভাপতি, চেয়ারম্যান থাকেন, তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলো, রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে। এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কারগুলো না করতে পারি, দ্রুত সময়ে নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন, বুঝেছেন, জেনেছেন। কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব। কিন্তু এখনই
এই সরকারকে ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। ধৈর্য ধরেন। এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। এটা তারা ভালো করেই বুঝে এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে। সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এই শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো না। নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে, রাষ্ট্র সংস্কারও চলবে। সরকারকে তার কাজে কর্মে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে, আপনারা কোনো দলের প্রতিনিধি না। কাজে এমন বক্তব্য দিবেন না যেটাতে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয়, রাজনৈতিক দলের বিপক্ষ যায়। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যুব অধিকার পরিষদ আজকে এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ছাত্ররা জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় ছাত্র সমিতির সপ্তাহ ঘোষণার মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল জাতীয় সংগ্রাম হয়েছিল একটা ইস্যুতে, একটা ভারতীয় অপপ্রচার এবং প্রোপাগান্ডা, অন্য কোনো ইস্যুতে নয়। কাজী এই একটা ডায়লগ নিয়ে তুষ্ট থাকলে চলবে না। বিভিন্ন ইস্যুতে ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে এবং সমাধানে পৌঁছাতে হবে। এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান।